কি অবস্থা বন্ধুরা, আজকে আপনাদের সাথে এমন একটা মুভির গল্প নিয়ে হাজির হলাম যেখানে একজন নভোচারী গবেষণা করতে মঙ্গল গ্রহে যায় এবং সে সেখানে গিয়ে আটকা পড়ে যায় এবং দিনের পর দিন সে সার্ভাইভ করতে থাকে পৃথিবীতে ফিরে আসার জন্য। বলছিলাম 2015 সালে মুক্তি পাওয়া দ্য মার্সিয়ান মুভিটির কথা। চলুন আর বেশি কথা না বাড়িয়ে মুভি শুরু করা যাক। মুভি শুরুতে আমাদের মঙ্গল গ্রহকে দেখানো হয়, যেখানে নাসার তরফ থেকে 6 জন নভোচারীকে পাঠানো হয়েছে। তাদের মিশন মূলত মঙ্গল গ্রহের মাটি সংগ্রহ করে পৃথিবীতে নিয়ে আসা। তারা তাদের কাজ করার সময় পৃথিবীতে থাকা নাসার টিমের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছিল। সবকিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ পৃথিবীতে থাকা নাসার টিমের কাছে একটা ওয়ার্নিং আসে। তারা জানতে পারে তাদের মিশন এরিয়া থেকে একটু দূরে অনেক বড় একটি ঝড় তাদের মিশন এরিয়ার দিকে আসতে চলেছে। নাসার টিম এই খবরটি তৎক্ষণাৎ লাকিকে জানিয়ে দেয়। লাকি হচ্ছে এই মিশনের কমান্ডার, যে কিনা ঝড়ের খবর পেয়ে সাথে সাথে মিশন বন্ধ করার সিদ্ধান্ত নেয় এবং তৎক্ষণাৎ পৃথিবীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে বলে জানায়। তারা যখন তাদের বেস ক্যাম্প ছেড়ে ফ্লাইং অবজেক্টের দিকে আসতে থাকে, তখন তারা সবাই ঝড়ের গতিবেগ বেশি থাকার কারণে ঝড়ের কবলে পড়ে যায়। কিন্তু এই সময় একটা দুর্ঘটনা ঘটে। একজন নভোচারী যার নাম মার্ক, সে ঝড়ে উড়ে আসা একটি বস্তুর সাথে ধাক্কা খেয়ে উড়ে যায় এবং সাথে সাথে তার সাথে সব ধরনের কমিউনিকেশন বিচ্ছিন্ন হয়ে যায়। কমান্ডার লাকি সহ বাকি সবাই তাকে খুঁজতে থাকে, কিন্তু ঝড়ের তীব্র গতিবেগ থাকার কারণে তাদের পরিস্থিতি খুবই খারাপ হয়ে পড়েছিল। এমনকি তাদের মহাকাশ যানটিও একদিকে হেলে পড়তে শুরু করে। তাই কমান্ডার লাকি পাইলট মাইলোকে ম্যাপ স্টার্ট করে হারমিস স্পেসক্রাফটের সাথে কানেক্ট করার নির্দেশ দেয়। মিশনটি ইনকমপ্লিট রেখে তাদের পৃথিবীতে ফিরে আসতে হচ্ছে। তারা ধরে নিয়েছে মার্ক হয়তোবা মারা গিয়েছে, কারণ তাদের ধারণা অনুযায়ী এই তীব্র ঝড়ের মধ্যে মার্ক সর্বোচ্চ কয়েক মিনিট বেঁচে থাকতে পারবে। তাদের কাছে দ্বিতীয় কোনো অপশন না থাকায় তারা মার্ককে রেখে পৃথিবীতে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এমনকি নাসার প্রধান ডিরেক্টর স্যান্ডার্স প্রেস কনফারেন্সে সবাইকে নিউজটা জানিয়ে দেয় যে নভোচারী মার্ক মিশনে থাকাকালীন মারা গিয়েছে। এরপর মঙ্গল গ্রহকে দেখানো হয়, যেখানে কিনা মার্ক এখনো জীবিত অবস্থায় ছিল। এই তীব্র জ্বরেও সে সার্ভাইভ করে বেঁচে আছে। একটি অ্যালার্মের শব্দে তার জ্ঞান ফিরে আসে, যে অ্যালার্মে জানানো হয় যে তার পরে থাকা স্যুটের অক্সিজেন লেভেল প্রায় শেষের দিকে। রাতে উড়ে আসা বস্তুটি ছিল একটি অ্যান্টেনা। অ্যান্টেনার একটি ছোট রড তার শরীরে ঢুকে আছে। সে দ্রুত তাদের বেস ক্যাম্পে চলে আসে। সেখানে আসার পর অনেক কষ্টে সে তার পেটের ক্ষত ট্রিটমেন্ট করে। তারপর সে নাসার অথরিটির সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু তীব্র জ্বরের কারণে তাদের পুরো কমিউনিকেশন সিস্টেম ধ্বংস হয়ে গিয়েছে। কারোর সাথে যোগাযোগ করতে না পারায় সে তার মনের কথাগুলো সেখানে রেকর্ড করে রেখে দেয়, যাতে পরবর্তীতে কেউ এখানে আসলে জানতে পারে জ্বরের পরেও মার্ক বেঁচে গিয়েছিল। কারণ সে ভালো করে জানে এই অবস্থায় মঙ্গল গ্রহে সে বেশি দিন টিকে থাকতে পারবে না। মার্ক বেশ চিন্তায় পড়ে যায়, কারণ এভাবে তার মৃত্যুকে সে মেনে নিতে পারবে না। এদিকে সে যদি নাসার টিমের সাথে যোগাযোগ করতেও পারে, তাদের পরবর্তী মিশন এখানে আসতে আসতে প্রায় 4 বছর সময় লেগে যাবে। তাদের মঙ্গল গ্রহের স্টেশনটি অল্প সময়ের জন্য বানানো হয়েছে। সেখানে গ্রেভিটির চাপে স্টেশনটি সর্বোচ্চ 31 দিন পর্যন্ত টিকে থাকতে পারবে। এছাড়াও যদি অক্সিজেন সাপ্লাই নষ্ট হয়ে যায় তাহলে এর আগে সে মারা যাবে। সে বাকি নভোচারীদের খাবারগুলো সংগ্রহ করে একসাথে রাখে এবং হিসাব করতে শুরু করে এই খাবার দিয়ে সে কতদিন সার্ভাইভ করতে পারবে। মার্ক এই খাবার দিয়ে 300 দিন পর্যন্ত চলতে পারবে, আর যদি সে কম খায় তাহলে বড়জোর 400 দিন পর্যন্ত চলতে পারবে। যে করেই হোক এই খাবার দিয়ে তাকে 4 বছর পর্যন্ত টিকে থাকতে হবে। কিন্তু মঙ্গল গ্রহের মতো একটি জায়গায় যেখানে পানির কোনো অস্তিত্ব নেই। পরদিন ওয়াশরুমে গিয়ে ফ্ল্যাশ করার পর তার মাথায় একটি অদ্ভুত বুদ্ধি আসে। সে ফ্রিজ থেকে কিছু আলু নেয় এবং সেগুলোকে চাষাবাদ করার জন্য প্রস্তুত করে। যদিও চাষাবাদের সম্ভাবনা এখানে 1%ও নেই, তবু সে শেষ চেষ্টা করে দেখতে চায়। সে চাষাবাদ করার জন্য একটা উপযুক্ত চেম্বার তৈরি করার কাজ শুরু করে। সে পুরো জায়গাটা মাটি দিয়ে সমতল করে দেয় এবং তার মল দিয়ে তৈরি করা সার মাটিতে মিশিয়ে দেয়। তারপর সেখানে আলু লাগায়। সবকিছুর পর তার সামনে যে সমস্যা এসে দাঁড়ায় সেটা হচ্ছে পানি, কারণ আলু চাষাবাদ করতে প্রচুর পানির প্রয়োজন হয়। মার্ক তখন সোলার প্যানেলগুলো ঠিকঠাক করে তারপর জ্বালানি থেকে হাইড্রোজেন বের করে, কারণ সে
জানতো হাইড্রোজেনের সাথে অক্সিজেন নির্দিষ্ট পরিমাণে পুরালে সেখান থেকে পানি উৎপন্ন হয়। সে পানি উৎপাদন করার একটা মেশিন তৈরি করে, কিন্তু অক্সিজেন ও হাইড্রোজেনের পরিমাণ সামঞ্জস্য না হওয়ায় সেখানে একটা বিস্ফোরণ ঘটে। তার কাছে কোনো উপায় না থাকায় সে দ্বিতীয়বার চেষ্টা করে, কিন্তু এবার সে সফল হয়ে যায়। মার্কের তৈরি করা পানি উৎপাদনের মেশিন দিয়ে পানি পড়তে শুরু করে। এদিকে পৃথিবীতে মার্কের ফিউনারেল অনুষ্ঠিত হয়, যেখানে নাসার সকল সদস্য সহ পুরো পৃথিবীর মানুষ তার আত্মাকে শুভকামনা জানায় তার এই আত্মত্যাগের জন্য। শোক সবার পরে ভিনসেন্ট নামের এই ব্যক্তি নাসার ডিরেক্টরকে তাদের একটি স্যাটেলাইট মঙ্গল গ্রহের মিশন এরিয়ার দিকে শিফট করতে বলে, কিন্তু সে তাকে না করে দেয়। সে জানায় এটি করলে মার্কের লাশ পৃথিবীকে দেখানো লাগতে পারে, আর যার কারণে নাসার ভাবমূর্তি পৃথিবীর কাছে খারাপ হতে পারে। সে আপসেট হয়ে ওখান থেকে ফিরে আসে, কিন্তু তবুও হাল ছেড়ে দেয় না। সে নাসার কমিউনিকেশন স্যাটেলাইট সেন্টারের অপারেটর মিডনে পার্ককে বিষয়টি অবগত করে। মিডনে তখন স্যাটেলাইটটি মঙ্গল গ্রহের মিশন এরিয়ার দিকে ঘুরিয়ে দেয়। তখন সে ভীষণ অবাক হয়ে যায়। সে দেখতে পায় মঙ্গল গ্রহের ইকুইপমেন্ট এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হয়ে গেছে। ব্যাপারটা তার কাছে বেশ অদ্ভুত মনে হয়। এই কথা যখন নাসার ডিরেক্টরকে জানানো হয়, তখন সে সবাইকে বলে হয়তোবা তীব্র জ্বরের কারণে জিনিসগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। কিন্তু ভিনসেন্ট তখন সবাইকে জানায় সোলার প্যানেলগুলো আগের চেয়ে ঠিকঠাক করা হয়েছে। তখন সবাই বুঝতে পারে যে মার্ক হয়তোবা এখনো জীবিত আছে, আর সে বেঁচে থাকার জন্য সারভাইভ করছে। কিন্তু এই বিষয়টি নাসার ডিরেক্টরকে বিপাকে ফেলে দেয়, কারণ তারা প্রেস কনফারেন্স করে মার্কের মৃত্যুর খবর সারা দুনিয়াকে জানিয়ে দিয়েছে। এছাড়াও তার ফিউনারেল সম্পূর্ণ হয়ে গেছে। কিন্তু সব জল্পনা কল্পনার পর সবশেষে সে আবার প্রেস কনফারেন্স ডাকে, সবাইকে জানিয়ে দেয় যে নভোচারী মার্ক এখনো জীবিত আছে, আর নাসার তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হচ্ছে। তারা মার্ককে যত তাড়াতাড়ি সম্ভব উদ্ধার করার চেষ্টা করছে। এদিকে মার্কের প্রায় 54 দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আজ সে দেখতে পায় একটা আলুর বীজ থেকে ছোট্ট গাছ বেরিয়েছে। সে অনেক খুশি হয়ে যায় এবং তার মধ্যে আত্মবিশ্বাস জেগে উঠে। সে রাতে হিসাব করতে শুরু করে যে নাসার পরবর্তী মিশন ETS-4 তার এখান থেকে প্রায় 3200 কিলোমিটার দূরে ক্রেফান ট্রেন্স নামক একটি অঞ্চলে অবতরণ করবে, আর তার কাছে বর্তমান যে রোভারটি আছে সেটি এক চার্জে বড়জোর 32 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। তারপর আবার চার্জ করে তাকে যেতে হবে। এভাবে ভেঙে ভেঙে যেতে তার প্রায় 50 দিনের মতো সময় লেগে যাবে। সে একটা বুদ্ধি বের করে, সেখানে দুইটা রোভার থাকায় ওই রোভারের ব্যাটারি একটার সাথে কানেক্ট করে দেয়। পরদিন সে ETS-4 অর্থাৎ পরবর্তী মিশন যে এলাকায় হবে সেই এলাকায় যেতে চেষ্টা করে, কিন্তু সূর্যাস্তের পর মঙ্গল গ্রহের তাপমাত্রা -6 ডিগ্রিতে পৌঁছে যায়, যে কারণে পুনরায় সে বেস ক্যাম্পে চলে আসে। দিনগুলো এভাবে চলতে থাকে। মার্ক ETS-4 মিশন এরিয়াতে যাওয়ার জন্য প্ল্যান খুঁজতে থাকে। এবার সে ঠান্ডা থেকে বাঁচার উপায় খুঁজে পায়। নাসার আগের একটি মিশনে তারা মঙ্গল গ্রহের মাটিতে একটি প্লাটিনা বক্স পুঁতে রেখেছিল। মার্ক সেটাকে বের করে নেয়। এটার মধ্যে রেডিও আইসোটোপ থার্মো ইলেকট্রিক জেনারেটর রয়েছে, যার হিটিং প্রসেসের মাধ্যমে তাপ উৎপন্ন হয়, আর সেটি তার রোভারের মধ্যে সেট করে দেয় এবং রোভারের হিটারটি সে বন্ধ করে দেয়, যাতে করে রোভারের ব্যাটারির ক্ষমতা আরো বেশি বেড়ে যায়। এদিকে তার আলোর ফলনও খুব ভালো হয়েছে। বড় আলোগুলো সে খাওয়ার জন্য রেখে দেয়, আর ছোট আলোগুলোকে সেম প্রসেসে পুনরায় মাটিতে লাগিয়ে দেয়। এদিকে পৃথিবীতে থাকা নাসার টিম মার্কের কাছে খাবার পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকে। তারপরও খাবার পৌঁছাতে পৌঁছাতে প্রায় 1 বছর সময় লেগে যাবে। বর্তমানে মার্কের মাথায় শুধু একটা চিন্তাই ঘুরছে, সে কিভাবে নাসার সাথে যোগাযোগ করতে পারে। রাতের বেলা মঙ্গল গ্রহের ম্যাপ দেখার সময় সে একটা জায়গায় নোটিশ করে যেখানে অনেক বছর আগে মঙ্গল গ্রহের গবেষণার জন্য 1997 সালে একটা রোভার পাঠানো হয়েছিল। এই রোভারটির নাম ছিল পাথফাইন্ডার, কিন্তু ব্যাটারি শেষ হবার কারণে এটি ডিসকানেক্ট হয়ে গিয়েছিল। মার্ক তখন সেই পাথফাইন্ডারটি খোঁজার চেষ্টা করে, যা মঙ্গল গ্রহের বালির নিচে চাপা পড়ে গিয়েছিল। আর এদিকে স্যাটেলাইটের মাধ্যমে মার্কের উপর নাসার টিম নজরদারি করার কারণে তারা মার্কের প্ল্যানটি ভালোভাবে বুঝতে পেরেছিল।
যে মার্ক পাথফাইন্ডারটি অ্যাক্টিভ করে তাদের সাথে যোগাযোগ করতে যাচ্ছে। ভিনসেন্ট দেরি না করে ক্যালিফোর্নিয়ায় চলে আসে এবং তাদের সাথে দেখা করে যারা পাথফাইন্ডারটি অপারেট করেছিল। এখানে তারা তাকে পাথফাইন্ডারের কয়েকটি টুইন সিস্টেমের অর্থাৎ পাথফাইন্ডারের মডেল দেখায়। এটি পুনরায় অ্যাক্টিভ করার জন্য এদিকে অনেক চেষ্টা করার পর মার্ক কোনোভাবে সেই পাথফাইন্ডারটি অ্যাক্টিভ করে ফেলে, আর যার সিগন্যাল পৃথিবীতে থাকা নাসার টিম মেম্বাররাও পেয়ে যায়। মার্ক তখন 3টি বোর্ডের মধ্যে কিছু লেখার পর মাটিতে রেখে দেয়, কারণ সে এখনো জানে না নাসা আদৌ কি তার উপর নজরদারি করছে কি করছে না। তাই সে একটি বোর্ডে ক্যান ইউ সি মি লিখে এবং বাকি দুইটাতে ইয়েস আর নো লিখে দিয়েছে। নাসার টিম যখন ছবিটি দেখতে পায় তখন তারা পাথফাইন্ডারের ক্যামেরাটি ইয়েস এর দিকে ঘুরিয়ে তাকে কনফার্ম করে দেয়। মার্ক তখন খুশিতে লাফিয়ে উঠে, কারণ 1% হলেও তার মনে বাঁচার আশা জেগে উঠেছে। কিন্তু সমস্যা হলো নাসার টিম শুধু হ্যাঁ অথবা না এর উত্তর দিতে পারবে, আর প্রতিটি সিগন্যাল পাঠানোর জন্য প্রায় 32 মিনিট করে সময় নেয়। মার্ক তার ক্রিয়েটিভিটি আইডিয়াকে কাজে লাগিয়ে এটা সলিউশন বের করে ফেলে। সে এক নভোচারীর ব্যাগ থেকে একটি এসিআই কোড অর্থাৎ বাইনারি কোডের বই বের করে আরো কিছু বোর্ড বানিয়ে বাইনারি কোডের মাধ্যমে নাসার টিমের সাথে যোগাযোগ করতে থাকে। তারাও এটা বুঝতে পেরে তাদের ক্যামেরার সামনে কোডগুলো লিখে দেয়। তারা মার্ককে যা যা বলতে চায় কোডের দিকে ক্যামেরা ঘুরিয়ে তার সংকেত পাঠায়। অপরদিকে মার্ক তা ডিকোড করতে থাকে, আর এই কোডের মাধ্যমে নাসার টিম মার্কের কাছে একটা কমিউনিকেশন সফটওয়্যার প্যাচ পাঠিয়ে দেয়, যার ফলে মার্ক আরো সহজেই তাদের সাথে কথা বলতে পারে। নাসার তরফ থেকে মার্ককে জানিয়ে দেওয়া হয় তারা খুব শীঘ্রই তাকে খাবার পাঠাবে, যাতে করে সে 4 বছর পর্যন্ত সার্ভাইভ করতে পারে। এই খবরটি যখন দূরের স্পেসক্রাফটে থাকা বাকি ক্রু মেম্বারদের জানানো হয় তখন তারা আপসেট হয়ে পড়ে। তারা মনে করতে থাকে তাদের গাফুলতির জন্যই মার্কের এই অবস্থা। অন্যদিকে মঙ্গল গ্রহে মার্কের সাথে খারাপ কিছু ঘটে যায়। তার আলু চাষাবাদের জন্য তৈরি করা চেম্বারটি কোনো কারণে ব্লাস্ট হয়ে যায়, যার কারণে পুরো জায়গাটি নষ্ট হয়ে যায়, আর এখানে চাষাবাদ করা সম্ভব হবে না। এই খবরটি নাসা জানতে পারার পর তাকে একদিনের খাবার 3 দিন খেয়ে সার্ভাইভ করতে বলে। তারা তখন ETS-4 মিশনটি কোনো টেস্ট ছাড়াই লঞ্চ করে, কারণ তারা যত দ্রুত সম্ভব তার কাছে খাবার পাঠাতে চায়, যে খাবার পেলে মার্ক 4 বছর ভালোভাবে চলে যাবে। কিন্তু রকেটটি কিছু সময় উড়ার পর অতিরিক্ত ওজন এবং ওভারহিটিং এর কারণে ব্লাস্ট হয়ে যায়, যার কারণে তাদের শেষ আশাটিও নষ্ট হয়ে যায়। মার্ক যখন এই খবরটি জানতে পারে তখন সে তার বাঁচার আশা একদমই ছেড়ে দেয়, কারণ তার সব চেষ্টার পরেও সবশেষে ব্যর্থতায় সে হাজির হয়। সেই সাথে মঙ্গল গ্রহে সে 186 দিন পার করে ফেলেছে, আর সে সফটওয়্যার প্যাচের মাধ্যমে তার কমান্ডার লাকির সাথে যোগাযোগ করে, যারা কিনা তাকে মৃত ভেবে ফেলে গিয়েছিল, আর বর্তমানে তারা পৃথিবীতে যাওয়ার পথে ছিল। মার্ক বলে যদি সে কোনো কারণে মারা যায় তারা যেন তার বাবা মার সাথে দেখা করে এবং তাদের খেয়াল রাখ। তাদের গিয়ে বলে যেন মার্ক তার কাজের প্রতি ভালোবাসা ছিল এবং তার মৃত্যু ভালো কোনো কাজেই হয়েছে। মার্ক তাদেরকে আরো বলে যে এত সহজে সে হাল ছেড়ে দিবে না, তবু সব ধরনের পরিস্থিতির জন্য সে একদমই প্রস্তুত। অন্যদিকে নাসার ETS-4 মিশনটি ফেল হওয়ার খবর সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে। সবাই ভাবতে থাকে মার্ক আর কখনোই পৃথিবীতে আসতে পারবে না, আর এই খবরটি চায়না স্পেস স্টেশনের ডিরেক্টর দেখে ফেলে। সে তাদের তাইওয়ান স্যান্ড বুস্টার রকেট যেটার টেস্ট ইতিমধ্যে সফলভাবে সম্পন্ন হয়েছে সে বুস্টারটি নাসাকে দেওয়া চিন্তা করে, যাতে মার্কের কাছে তাড়াতাড়ি খাবার পৌঁছানো যায়। তারা নাসার সাথে যোগাযোগ করে তাদেরকে এই খবরটি জানায়। নাসা মার্কের কাছে খাবার পৌঁছানোর জন্য দ্বিতীয়বার সুযোগ পেয়ে যায়। এটা নিয়ে প্ল্যান করার সময় আমরা রিস পুনেল নামে একটা তরুণ ছেলেকে দেখি, যে একজন পদার্থবিদ, পাশাপাশি একজন রকেট সায়েন্টিস্ট। রিস পুনেল জানায় তার কাছে একটা প্ল্যান আছে, যেটা 4 বছরের জায়গায় মাত্র 561 দিনের মধ্যে মার্ককে পৃথিবীতে নিয়ে আসতে পারবে। অন্যান্য ক্রু মেম্বাররা যে স্পেসক্রাফট দিয়ে পৃথিবীতে ফিরে আসছে তার নাম হলো হারমিস, আর সেটার গতি কমিয়ে পৃথিবীতে আসতে প্রায় 1 মাসের মতো সময় লেগে যাবে। কিন্তু হারমিস যদি গতি কমানোর বদলে গতি বাড়িয়ে দেয়, পৃথিবীর মধ্য আকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীতে একটা পাক খেয়ে মঙ্গল গ্রহের দিকে পুনরায় অগ্রসর হয়, তখন পৃথিবীতে পাক খাওয়ার সময় তারা চায়নার দেওয়া বুস্টার রকেটের মাধ্যমে হারমিসের খাবার পাঠাবে। মঙ্গল গ্রহের কক্ষপথে যাওয়ার পর মার্ক ETS-4 এরিয়া থেকে ম্যাপের সাহায্যে মঙ্গল গ্রহের কক্ষপথে থাকা হারমিস স্পেসক্রাফটের কাছে পৌঁছাবে, আর সেখানে তারা তাকে রেস্কিউ করবে। হারমিস স্পেসক্রাফটটি সরাসরি মঙ্গল গ্রহে ল্যান্ড করতে পারবে না, এটি করলে জ্বালানির অভাবে তারা পরবর্তীতে পৃথিবীতে আসতে পারবে না। তবে নাসা ডিরেক্টর সহ তাদের কারোর এই প্ল্যান মোটেও ভালো লাগে না, কারণ এটার ফলে তাদের সেই মিশন 561 দিন আরো বেশি বেড়ে যাবে। এর সাথে বাকি ক্রু মেম্বারদের জীবনেও মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। একজনের জীবনের জন্য
জন্য 5 জনকে মৃত্যুর মুখে পাঠানো তাদের কাছে যৌক্তিক মনে হয় না, তাই ডিরেক্টর স্যান্ডার্স তাকে না জানিয়ে দেয়। কিন্তু এই প্ল্যানটি নাসার কোনো এক মেম্বার হারমিস স্পেসক্রাফটের ক্রু মেম্বারদের পাঠিয়ে দেন এবং মেসেজ দেখে তাদের আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা তাদের সহযোগী মার্ক ওয়ার্টিনকে রেস্কিউ করতে পুনরায় মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছাবে। তাই তারা প্ল্যান অনুযায়ী পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির সাহায্যে পৃথিবীতে একটা পাক খেয়ে মঙ্গল গ্রহের দিকে যাওয়া শুরু করে। স্পেসক্রাফটের এর ডিরেকশন দেখে নাসার মেম্বাররা বুঝতে পারে যে তারা মার্ককে উদ্ধার করতে পুনরায় মঙ্গল গ্রহের দিকে যাচ্ছে। তাই তারা চায়নার সাহায্যে খাবার লুট করে বুস্টার রকেটটি সফলভাবে লঞ্চ করে। বুস্টার রকেটটি পরবর্তীতে হারমিস স্পেসক্রাফটের পর্যন্ত খাবার পৌঁছে দেয় এবং হারমিস মহাকাশ যানটি গ্রেভিটির টানে মঙ্গল গ্রহের দিকে অগ্রসর হতে থাকে। অন্যদিকে মার্ক মঙ্গল গ্রহে 219 দিন পার করে দিয়েছে। বর্তমানে সে একদিনের খাবার 3 দিন ধরে খেয়ে কাটাচ্ছে, যার কারণে সে বেশ ভালোই শুকিয়ে গেছে। হারমিসে থাকা ক্রু মেম্বাররা তাকে সবকিছু জানিয়ে দিলে পরদিন সকালে মার্ক তার রোভার নিয়ে ATS-4 মিশন এরিয়ার দিকে যাত্রা শুরু করে। সে এক চার্জে 4 ঘন্টা চালানোর পর পরের 4 ঘন্টা সোলারের সাহায্যে চার্জ করে এভাবে একটু একটু করে সে সামনে এগাতে থাকে। অবশেষে একদিন সে ATS-4 এরিয়ার কাছে পৌঁছে যায়, আর ততদিনে মার্কের মঙ্গল গ্রহে 516 দিন কেটে গেছে। এখানে আসার পর আরো একটি সমস্যা তার সামনে এসে দাঁড়ায়। ফুয়েল সংকটের কারণে ম্যাপ নিয়ে মঙ্গল গ্রহের কক্ষপথে যেতে এটির ওজন তাকে আরো কমাতে হবে। নাসার প্ল্যান অনুযায়ী ম্যাপটি রিয়াল লক, উইন্ডোজ কমিউনিকেশন সিস্টেম এবং ম্যানুয়াল কন্ট্রোল সিস্টেম বাদ দিয়ে সেটাকে 5000 কেজি পর্যন্ত করতে হবে। আর ম্যাপটি হারমিজের পাইলট মার্টিনেস সেখান থেকে কন্ট্রোল করবে। একমাত্র এর ফলে মার্কের ম্যাপটি মঙ্গল গ্রহের কক্ষপথে যেতে পারবে। তাদের কথা অনুযায়ী মার্ক ম্যাপটির ওজন কমাতে শুরু করে। সে ম্যাপটির ছাদটিও খুলে ফেলে দেয়, কারণ এটির ওজন প্রায় 500 কেজি। অবশেষে সে কাঙ্ক্ষিত দিন চলে আসে। সব কাজ শেষ হবার পর মার্ক বুস্টারটি চালু করে মঙ্গল গ্রহের অরবিট ছেড়ে কক্ষপথের দিকে যেতে থাকে। অন্যদিকে ক্রু মেম্বারদের দল হারমিস নিয়ে মঙ্গল গ্রহের কক্ষপথে পৌঁছে গিয়েছে, কিন্তু হারমিসের স্পিড অনেক বেশি থাকায় আরো একটি সমস্যা এসে হাজির হয়। কারণ মার্ক যদি সঠিক সময় পৌঁছাতে না পারে তাহলে তারা মার্ককে উদ্ধার করতে পারবে না। বাধ্য হয়ে তারা একটি বোম বানিয়ে স্পেসক্রাফটের সামনের অংশ ব্লাস্ট করে দেয়, সেটা স্পিড কমিয়ে দেয়। সেখানে মার্ককে রেস্কিউ করার জন্য কমান্ডার লাকি দড়ির সাহায্যে হারমিসের বাইরে আসে। দূরত্ব বেশি হবার কারণে সে মার্কের হাত ধরতে পারছিল না। এখন যদি মার্ককে সে ধরতে না পারে তাহলে মার্ক মহাকাশে হারিয়ে যাবে। মার্ক ঝুঁকি নিয়ে তার স্যুটের হাতের সামনে ছিদ্র করে দেয়, যার ভিতরের অক্সিজেন বের হবার চাপে সে আরো সামনের দিকে এগোতে থাকে। কিন্তু অক্সিজেনের চাপ বেশি থাকায় কমান্ডার লুইস তাকে ধরেও ছেড়ে দেয়। ভাগ্য ভালো থাকার সামনের দড়ির সাথে সে আটকে যায়। অনেক কষ্টের পর তাদের প্রত্যেকের কষ্ট সফল হয় এবং তাকে তাদের স্পেসশিপে নিয়ে আসে। আর এই সমস্ত কিছুই পুরো দুনিয়াতে লাইভ টেলিকাস্ট চলতে থাকে। সবাই যখন জানতে পারে যে মার্ক ওয়ার্টিনকে সফলভাবে রেস্কিউ করা হয়েছে, খবরটি সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করে দেয়। দিনটি সবাই সুন্দরভাবে উদযাপন করে। তখন অনেক দিন পরের দৃশ্য দেখানো হয়, যেখানে মার্ক সফলভাবে পৃথিবীতে পৌঁছে গিয়েছে। এখন সে একজন সার্ভাইভার ইন্সট্রাক্টর হয়ে গিয়েছে। সে এখানে কিছু ছাত্র বিজ্ঞানীদের মঙ্গল গ্রহে সার্ভাইভ করার অভিজ্ঞতা শেয়ার করে, যে কত প্রতিকূলতার মাঝেও সে টিকে ছিল। আর এই দৃশ্যটি দেখে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। এমন সব মুভির গল্প শুনতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন।